আচ্ছা গেল। মানে দেখেন, এনবিআর যে অভিযোগগুলো আসে সেই অভিযোগগুলো কিন্তু এখানে অ্যাড্রেস করছে। আপনার ইনকাম ট্যাক্স অফিসের দুর্নীতি যখন টিআইএন হলো, মানে আগে ছিল জিআইআর, জেনারেল ইন্ডেক্স রেজিস্টার, এখান থেকে যখন টিআইএন করলো এবং সেই টিআইএনটা যখন অটোমেটেড করলো, তখন দুর্নীতি অনেকটা কমে গেছে। তিন লেভেলের যে খুচরা দুর্নীতি যেটা ছিল সেটা শেষ। যে আপনি টিন সার্টিফিকেট আনতে গিয়ে যে হয়রানি বা যেরকম ইসের মধ্যে পড়তেন, সেটা শেষ। এখন আপনি ঘরে বসে বা আপনার অফিসে বসে 5 মিনিটে আপনি একটা টিন সার্টিফিকেট বের করতে পারতেছেন। নাম্বার ওয়ান। নাম্বার টু, যখন বলা হলো যে এরকম টিন সার্টিফিকেট মানে কি ছোট্ট একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেয়, এটার এপিঠ ওপিঠ 2 পিঠ ফটোকপি করে দিতে হয়, তাও আবার সেখানে সম্পদ লেখা থাকে। তারপর আবার আমার ইনকাম ট্যাক্স অফিসে গিয়ে সার্টিফিকেট তুলতে 2,000 খরচ হয়। এই যে ভোগান্তি প্লাস খরচ, এখান থেকে কিন্তু এনবিআর আপনাকে নিষ্কৃতি দিল, কিন্তু আপনি নিষ্কৃতি নিচ্ছেন না। এনবিআর কত ভালো কাজ করলো তার কোনো সাধুবাদ নাই, উল্টা আরো আপনি সেই আগের পথেই চলতেছেন, এটা ঠিক না। আমি যেটা বলি সেটা শোনেন। আপনি কোনোভাবেই পরবর্তীতে আবার ইনকাম ট্যাক্স অফিসে সার্টিফিকেটের জন্য যাবেন না, বিকজ ইট ইজ সার্টিফিকেট। কিন্তু নাম্বার টু, আপনার যদি ওই দুইটা তথ্য দিতেও আপনার গায়ে বাঁধে, আপনি ফ্লুইড মাইরা বা ওই কাটাকাটি করে ওইটা মুইসা আপনি সাবমিট করে দেবেন, তাতে ব্যাংক মাইন্ড করে না। ব্যাংক জানে যে সে তার পার্সোনাল তথ্য আমাকে কেন দিবে। বুঝতে পারছেন? ব্যাংক দেখতে চায় ওইখানে আপনি কোন তারিখে রিটার্ন সাবমিট করছেন, রিটার্ন সাবমিটের সিরিয়াল নাম্বার কত ইত্যাদি। এবং এটা যদি সে ভেরিফাই করতে পারে তার সিস্টেম দিয়ে, ফাইন, শেষ। জি স্যার। কখনোই আপনাকে প্রশ্ন করবে যে আপনি, কখনোই প্রশ্ন করবে না যে আপনি এটাকে মুছলেন কেন, এটাকে ফ্লুট দিলেন কেন, অথবা এটাকে এখানে কাটাকাটি করলেন কেন। এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ ওইটা নিয়ে তার কোনো মাথা নেই যে আপনার কি ইনকাম দেখাচ্ছেন, কি ট্যাক্স দিচ্ছেন। বুঝছেন? জি স্যার। স্যার আজকাল তো দেখা যায় যে অনেক সময় স্যার এই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টের কপি দিলেও মানতে চায় না স্যার, অরিজিনাল দেখতে চায় স্যার। এখন ফ্লুইড দিলে কতটুকু শুনেন, মানবে আপনার স্যার? একটা, না না, আপনার একটা কথা বলি। সব ব্যাংক কিন্তু আপনার মানে করে, আপনার আপনার ওইটা ফটোকপি করে দিলেই ব্যাংক মানে। আর মানে শুধু একটা ব্যাংকের বেলায় আমি দেখছি মানে না, সেটা হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ঝামেলা করে জি ব্যাংকের ভিতরে স্যার। একটা ব্যাংক, শুধু একটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। জি স্যার, থ্যাংক ইউ আর স্যার। একটা প্রশ্ন ছিল স্যার। আমি তো এখন প্রশ্নের ছেলে ডালা নিয়েই পড়ছি। স্যার বলেন। ছেলেটা অঙ্ক করতে গিয়ে দেখলাম বেসিক স্যালারির সাথে হাউস রেন্ট, তারপর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, বিভিন্ন ধরনের পারিতোষিক ছিল। সাথে একটা ইয়ারলি হেলথ আপ চেক আপের জন্য কিছু অ্যালাউন্স পেয়েছি, কিন্তু সেটা আবার অ্যাকচুয়াল কস্ট হয়েছে। আমার কোশ্চেন হলো, ওই যে ইয়ারলি যেটা হেলথ আপ চেক আপের জন্য যেটা পেলাম, ওইটা কি ট্যাক্সেবল ইনকাম হবে কিনা? ওয়াইইএস লেখেন। জি স্যার, থ্যাংক ইউ। স্যার আমার একটা কোয়ারি ছিল, সেটা হচ্ছে পিএফ নিয়ে স্যার। হুম, বলেন। পিএফ আগের মতোই তো পিএফ আমাদের, যে বছরে আমরা পিএফ পাচ্ছি, এমপ্লয়ারেরটা এমপ্লয়ারেরটা আমাদের তার যোগ হবে ইনকামের মধ্যে, ঠিক কিনা হ্যাঁ স্যার? ঠিক। আচ্ছা, এখন যদি যোগ হয়, তাহলে আমরা যদি এই বলা আছে হচ্ছে 6 শিডিউলে, এটা কত প্যারা হচ্ছে 6 6 এ, 5 বছরের ভিতরে যদি ওই পিএফ যদি আমি ভেঙে ফেলি, তাহলে আমার কোনো টিডিএস কাটবে না। আর যদি 5 বছরের পরে যে যদি আমি পাই, সরি সরি, আমার ভুলটা হচ্ছে, 5 বছরের পরে পাইলে আমার টিডিএস কাটবে না, আর 5 বছরের আগে পাইলে আমার টিডিএস কাটবে। তাহলে আমার প্রথমে যখন আমি এই বছরে আমি ইনকামে চার্জ করছি, তখন তো আমি একবার ট্যাক্স দিচ্ছি। যদি 5 বছরের মধ্যে যদি আমি আমার অফিস যদি সুইচ করি, জব যদি সুইচ করি, তাহলে আমার কি হচ্ছে, আমার এই টিডিএস কেটে রাখতেছে। তাহলে আমার এক ইনকামের উপরে তো দুইবার টিডিএস হয়ে যাচ্ছে, ট্যাক্স হয়ে যাচ্ছে। যাই হোক, আপনার কোশ্চেনটা অর্ধেক বুঝছি অর্ধেক বুঝিনি, আমি অ্যান্সারটা দেই। যা বুঝছি তার থেকে অ্যান্সারটা দেই, শোনেন না, আপনার কোশ্চেন রিপিট করতে হবে না। আপনি যেটা বলতে চাচ্ছেন, আমি যেটা বুঝতে পারছি সবার জন্য বলতেছি, সেটা হলো আমি একটা অর্গানাইজেশনে জয়েন করি। সেই অর্গানাইজেশনে পিএফ এর যে শর্ত, সেখানে বলা ছিল যে আমার 5 বছর নিরবচ্ছিন্ন চাকরি করতে হবে, তাহলে এই পিএফ এর মানে এমপ্লয়ার যে আমাকে পিএফ এ কন্ট্রিবিউট করবে সেটা আমি ভাগিদার। কিন্তু যদি 5 বছর আগে যদি আমি জব লিভ করি, তাহলে আমাকে এটাই করতে হবে, মানে আমি পাবো না, আমাকে সারেন্ডার করতে হবে। এখন কথা হলো যে আমি চাকরি সুইচ করছি, আমি অন্য চাকরিতে চলে গেছি অলরেডি। এখন অন্য চাকরিতে যদি চলে যাই
এবং সেটা যদি আমি 4 বছরের মাথায় যাই, তাহলে বিগত 4 বছর যে আমি এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড এটার উপরে যে ট্যাক্স দিয়ে গেলাম, কিন্তু এই টাকা তো আমাদের দিবে না। আমি যে 4 বছর 5 বছরের আগেই যে আমি চাকরি লিভ করছি ওই টাকাটা তো আমাকে দিবে না, তাহলে এটা কি হবে? আমি ওই টাকার উপরে ট্যাক্স দিলাম, কিন্তু ওই টাকা চোখেও দেখলাম না, ঘরেও নিতে পারলাম না। তাহলে স্যার এটার কি ট্রিটমেন্ট হবে? মানে এটা কি এইভাবেই হবে? আমি কি এরকম আমার ইনকাম হলো না, কিন্তু আমি ট্যাক্স দিলাম? কি কোশ্চেনটা এটা? আচ্ছা, এটা না, এটা আপনি যদি সেকেন্ড শিডিউলটা বের করেন প্যারা 6, না না, প্যারাসিস ওইটা পড়বেন না, ওইটা আমরা এবারে তোলার জন্য বলছি। ওইটা আগের আইনেও ছিল, ফার্স্ট শিডিউল পার্ট বি স্যার পার্ট। ওটা যদি উঠে যায় তাহলে আর কোনো পয়েন্ট নেই। না না না, ওটা একটা ফালতু। আপনি যেখান থেকে কোশ্চেন করছেন ওটা একটা ফালতু। ওটা পড়লে মনে হয় যেন এমপ্লয়ার্স কন্ট্রিবিউশনটা আমার ইনকাম হিসেবে আসবেই না। জি জি। হ্যাঁ, এটা আমার ইনকামই না। এবং এটা বহু রথী মহারথীরে আমি জিজ্ঞেস করছি, কেউ এটার মানে কোনো মিনিং খুঁজে পায় না, যে এই তো কি, এটা এখানে কি 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 আসছে, ওটার মিনিং কি, কেন আসছে। এবং এই জিনিসটা মানে তুলে দেওয়ার জন্য বলা হয়েছে, দেখা যাক আর কি। এবারে বাজেটেও বেশ কিছু চেঞ্জ আসবে, দেখা যাক। আচ্ছা শোনেন, আমি যেটা প্রথমে বুঝতে পারছিলাম সেটা হলো আপনার যদি ওই ধরনের কোশ্চেন হয় যে আমি চাকরি চেঞ্জ করছি, আগে বাংলা লিঙ্কে ছিলাম এখন রবিতে জয়েন করছি, ভালো অফার পাইছি, তাহলে ওইখানের যে আমি প্রভিডেন্ট ফান্ড হারাইলাম এটার কি হবে? বলতে পরে যে আপনি রবিতে জয়েন করলেন, এইখানে যে বেতন ভাতা দিয়ে পাবেন এখান থেকে ওইটা মাইনাস হবে আপনি যেটা হারাইছেন। এটা রেফারেন্স লিখে রাখেন। এটার এসআরও নাম্বার হচ্ছে 454, সিরিয়াল নাম্বার হচ্ছে 19, তারিখ হচ্ছে 31/12/1980, এবং এটা স্টিল ভ্যালিড। স্যার একটু রিপিট করবেন রেফারেন্স নাম্বারটা? হ্যাঁ লেখেন, এসআরও নাম্বার 454, এসআরও নাম্বার 454, সিরিয়াল নাম্বার 19, আর তারিখটা লিখে রাখেন 31/12/1980। এখানে হইলো আপনার একটা সিনিয়র, হ্যাঁ এফএটা করে দিতে ভাইয়া না। স্যার আমার একটা কোশ্চেন ছিল জানার জন্য হ্যাঁ স্যার। হ্যাঁ বলেন। কিস্তিতে স্যার আমরা যে অ্যাসেট গুলো কিনি ওটা পার্সোনাল অ্যাসেসমেন্টে কিভাবে ট্রিটমেন্টটা হবে একটু যদি জানতে। কি বুঝিনি, কি বলেন? স্যার আমরা কিস্তিতে ফ্ল্যাট অথবা কোনো গাড়ি যদি যখন পারচেস করি ওটা ট্রিটমেন্টটা কি হবে অ্যাসেসমেন্টে? না, এটার সাথে কোনো ট্যাক্সের সম্পর্ক নাই। আমি একটা অ্যাপার্টমেন্ট বুকিং দিছি বা একটা কিস্তিতে মানে কয়েকটা কিস্তি পরিশোধ করছি, এর সাথে ট্যাক্সের কোনো সম্পর্ক নাই, ইনকামের কোনো সম্পর্ক নাই, শুধু সম্পর্ক হলো অ্যাসেট। আমার যে অ্যাসেট স্টেটমেন্ট এটার নাম হলো IT10B, স্টেটমেন্ট অফ অ্যাসেটস লাইবিলিটিজ অ্যান্ড এক্সপেন্ডিচার। ওইখানে আপনি লিখবেন সম্পত্তির যে কলাম আছে ওখানে লিখবেন যে অ্যাপার্টমেন্ট বুকিং অ্যাট, মানে কি বলে, মানে যে কোনো জায়গায় হোক, যে অমুক জায়গায় অমুক কোম্পানিতে আমি একটা অ্যাপার্টমেন্ট বুকিং দিছি রামপুরার জন্য, তো সেখানে আমি 5টা কিস্তি দিছি, 5টা কিস্তিতে এত টাকা দিছি, ওইটা দেখাবেন। পাশাপাশি আপনার ওই পরিমাণ টাকা আপনার ক্যাশ বা ব্যাংক থেকে কমে যাবে, তাহলে তো আপনার ওয়েলথ স্টেটমেন্ট মিলবে না। স্যার বাংলা লিংক রবিতে একটা কোশ্চেন ছিল পিএফ নিয়ে। আমি যে 3 বছর চাকরি করার পর রবিতে চলে আসলাম, রবিতে এসে রবির যে ইনকাম হলো এই অ্যাসেসমেন্ট ইয়ারে অর্থ বছরে, এখান থেকে প্রিভিয়াস 3 বছরে যে বাংলা লিংকে ছিলাম 3 বছরের পিএফ এর অ্যামাউন্টের সুবিধা নেব নাকি যে কোনো এক বছর, সেটা কি মানে কোন হারে আমি ইনকাম থেকে ওই সুবিধাটা নিতে পারবো? আপনি এছাড়াটা করে দেখেন, আপনি বাংলা লিঙ্কে যখন ছিলেন আপনি যে পরিমাণ টাকার উপরে আপনি ট্যাক্স দিচ্ছেন, কিন্তু ওইটা ফরফিটেড হয়ে গেছে, বাজেয়াপ্ত হয়ে গেছে আপনি আগে লিভ করার কারণে, শর্ত ভঙ্গের কারণে। ওই পরিমাণ পুরো টাকাটাই আপনি মানে রবিতে যখন জয়েন করলেন প্রথম বছরের ইনকাম থেকেই মাইনাস করে দেবেন। এটা অ্যাপ্রুভ। ওকে, থ্যাংক ইউ স্যার। শুধু থ্যাংক ইউ না, আরও যা বলা আছে শুনলে তো আপনি আকাশ দিয়ে পড়বেন। বলা আছে, ওটা যদি পুরাটা পড়েন সেখানে আছে, ওখানে আরও যেটা বলা আছে সেটা হলো আমি যে চাকরি হারিয়ে নতুন চাকরিতে যোগদান করছি বা নতুন ব্যবসায় জয়েন করছি, আমি এটা সবসময় চাকরি ছেড়ে আমাকে চাকরিই করতে হবে এমন কোনো কথা না। আমি ধরেন চাকরি ভালো লাগে না ছেড়ে দিচ্ছি, আমি একটা ব্যবসা দিচ্ছি, তো বলা আছে পরবর্তীতে আমার যেই ইনকাম হবে, সে ব্যবসা ইনকাম হোক, রবির চাকরি হোক,
যেটাই হোক পরবর্তীতে আমার যা ইনকাম হবে সেখান থেকে মাইনাস হবে। আমি পিছনের যে 3 বছর বা 4 বছরের যেটা হারাইছি এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন, এবং এও বলছে যে আমার এই বছরে যে ইনকাম, রবির ইনকাম, সেই ইনকাম দেখা যায় ইনকামের থেকে আমি যা হারাইছি বাংলা লিঙ্কে ওইটা বেশি। তাহলে ওইটাকে খাওয়াইতে আমার যে কয় বছর লাগে সেই কয় বছরই মানে লাগানো যাবে। তার মানে ক্যারি ফরওয়ার্ডের ওই সূত্র এখানে অ্যাপ্লিকেবল না, যে যার যার সঙ্গে তার তার ক্যারি ফরওয়ার্ড না না করা যাবে। না না না, সেটা না। ওকে, এটা ক্যারি ফরওয়ার্ডের পার্ট, এটা ভিন্ন এসআরও দ্বারা গাইডেড। এবং একটা কথা মনে রাখবেন, আইনের ঊর্ধ্বে এসআরও, এসআরওর অবস্থান হচ্ছে আইনের ঊর্ধ্বে, সুতরাং এসআরওর যা বলা থাকবে ওটা হবে। কিরকম? মানে একটা কোম্পানি, যেমন একটা কোম্পানির ট্যাক্স রেট হচ্ছে 30%, 27.5 বা 30, কিন্তু যদি গার্মেন্টস এক্সপোর্ট হয় এটা এসআরওতে বলছে যে 10 অথবা 12। তার মানে দেখেন এসআরও কতটা শক্তিশালী, আইনের উপরে স্থান পায়। বলেন। স্যার একটা প্রশ্ন ছিল, স্যার কোন কোন এচআরও এখনো বলবৎ, কোনটা বলবৎ না, এটা স্যার কিভাবে তো যেটা যেটা আগের এসআরও যেগুলো বাতিল হয়ে গেছে সেটা আর বলবৎ নাই, আর যেটা বাতিল হয় নাই সেটাই বলবৎ। একটা বই পাওয়া যায়। হ্যাঁ, এসআরও বই কিনলেই তো আপনি সব দেখতে পাবেন। বলেন। একটা কোশ্চেন ছিল স্যার পিএফ এর আমরা যে ইনভেস্টমেন্ট রিপিট নিলাম হ্যাঁ, এই যে বছরে ছিল স্যার, ওইটার কোনো ইফেক্ট তো নাই স্যার? না ওইটার ইফেক্ট নাই, কারণ ওটা তো আমি ইনভেস্টমেন্ট ঠিকই করছি, ওটার ইফেক্ট। পিএফ এ আমরা যখন ইয়ে করছি ডবল এমপ্লয় দুটো যোগ করে তো আমরা ইনভেস্টমেন্ট রিপিট দিচ্ছি, তো ওই ওটা তো বিষয়টা ঠিকই আছে। ওটা তো ধরবে না স্যার? না না, ওটা অ্যাড্রেস করা নাই। Address করা। এই ক্ষেত্রে তো এসএসসি কে সুবিধা দিতে হবে। হুম, জি জি স্যার একটা কোশ্চেন ছিল স্যার, বলেন। ওটা হচ্ছে স্যার আমরা ডিপুর জন্য স্যার 10টা অ্যাকাউন্ট করছি, ওইখানে স্যার আমাদের ইন্টার ব্যাংক ট্রানজেকশন, তারপর ওইখান থেকে স্যার টাকাগুলো উঠে ডিপুর খরচ মেনটেন করি আমরা। তো স্যার এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ডিপুর জন্য যে 10টা অ্যাকাউন্ট করছি স্যার, ওটা কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখানো যাবে না স্যার? দেখানো যাবে এটা স্যার একটু বুঝি নাই এটা, মানে ট্যাক্সের কোনো কোশ্চেন হলে সেটা বলেন, অ্যাকাউন্টিং এর কোনো কোশ্চেন হলে তো বলে লাভ নেই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ডেপ্রিসিয়েশনের ব্যাপারে, যদি আমার কোম্পানি আপনার এক্সামশন হলিডে এনজয় করে, সেই ক্ষেত্রে তো আমাদের ঈদের জন্য 10 বছর পর্যন্ত একটা হলিডের ইয়ে আছে। 10 বছর পরে কি কোনো ডেপ্রিসিয়েশন যদি আপনার লসে থেকে থাকে, ওটা কি আমরা অ্যাডজাস্ট করতে পারবো হলিডে যখন হ্যাঁ থাকবে না? হ্যাঁ হ্যাঁ, পারবেন। ওটা তো আইনেই বলা আছে যে আপনার হলিডে পিরিয়ড পার হয়ে গেলেও আপনার ডেপ্রিসিয়েশন মরে না, ডেপ্রিসিয়েশনের কখনো কবর হয় না, বুঝছেন? মানে থ্যাংক ইউ স্যার। আপনার যদি একটা ট্যাক্স হলিডে কোম্পানি তার ট্যাক্স হলিডে পিরিয়ডের মধ্যে যে লোকসান, ওইটা ট্যাক্স হলিডে পিরিয়ড পার হয়ে যাওয়ার পরে আর ক্যারি ফরওয়ার্ড করা যায় না। বাট যদি কোনো আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন থেকে থাকে, দ্যাট ক্যান বি ক্যারিড ফরওয়ার্ড ফর আনলিমিটেড পিরিয়ড, বুঝছেন? ইয়েস স্যার, আন্ডারস্ট্যান্ড স্যার। ওকে। স্যার আমার একটা কোশ্চেন ছিল পিএফ নিয়ে। স্যার 10ই ডিসেম্বর 2023-এ যে একটা এসআরও আসছে যে 10% 15% করে ইনকাম ট্যাক্স দিতে হবে কোম্পানির। তো স্যার ওইটার মধ্যে আমরা যে সঞ্চয়পত্রের সুদটা দেখাচ্ছি ওইটা কিন্তু ইনকাম হিসেবে দেখাচ্ছি, যে আমরা যেটা অ্যাক্রু করে রাখছি। কিন্তু যদি 5 বছরের সঞ্চয়পত্র আমি কিনে রাখি তাহলে প্রতি বছরই আমরা যে সঞ্চয়পত্র থেকে সুদটা আসবে সেটা আমি ইনকাম হিসেবে দেখাই দিচ্ছি। আচ্ছা রিজওয়ানা, রিজওয়ানা শোনেন, আমি আপনি কতদূর পর্যন্ত যেতে পারেন আমি জানি, আর বলতে হবে না। শুনে আপনি জি অ্যান্সারগুলো শোনেন, যদিও পুরো কোশ্চেনটা আপনি ভাঙায় বলতে পারেননি, দরকারও নেই বলার, আমি বুঝে গেছি। এখন আপনি শোনেন, এটা হলো আপনার পিএফ এবং প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি ফান্ডের ক্ষেত্রে আপনি যে তারিখ বলছেন ওই তারিখে এনবিআর থেকে একটা এসআরও হয়েছে যে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ফান্ডের ট্যাক্স রেট যদিও 27.5% কোম্পানি ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল হবে, কিন্তু তাহা হ্রাস করিয়া
মানে 15% করিল। জি এখন স্যার। প্রভিডেন্ট ফান্ডের যখন আপনি অ্যাকাউন্টস করবেন, রিটার্ন সাবমিট করবেন, ডেফিনেটলি আপনি যেটা করবেন, এখন আইএফআরএস ফলো করলে তার সাথে ওটা নিয়ে আমার কোনো কথা না, কিন্তু আপনি যখন করবেন তখন এটা ক্যাশ বেসিসে করবেন, যে আমি আমার কোম্পানি প্রভিডেন্ট ফান্ডের টাকা এফডিআর করছে অথবা সঞ্চয়পত্র করছে, সেই সঞ্চয়পত্র তো এখনো মেচিওর হয়নি, এবং ভালো করে পরে গিয়ে সাউন্ড বন্ধ করেন। যখন যখন মেচিওর হবে তখন 10% কেটে রাখবে, এবং 10% কাটার পরে আমরা আর 5% দিয়ে রিটার্ন সাবমিট করব। কিন্তু এখন যেহেতু আমরা, ভালো করে শোনেন, আগে কথা বললেন না, এখন আমার কথা হলো যে যদি আপনি ক্যাশ বেসিসে অ্যাকাউন্টিংটা করেন তাহলে আপনি কোনো প্রবলেম ফেস করবেন না, কারণ আপনার কাছ থেকে যা কাটা আছে 15% হতে যতটুকু বাকি ততটুকু দিয়ে আপনি রিটার্ন সাবমিট করলেই চলবে। কিন্তু আপনি যদি অ্যাক্রুয়াল সিস্টেমে করতে যান, মার্কেন্টাইল সিস্টেমে করতে যান, তাহলে আপনার মহা বিপদ। বিপদটা কি? দেখা যাবে যে আপনার অ্যাক্রুয়াল সিস্টেমে আপনার আইএফআরএস ফলো করে আপনি অ্যাক্রুয়াল সিস্টেমে এখন একটা ইন্টারেস্ট অ্যাক্রুড ভিত্তিতে আপনি ইনকাম হিসেবে দেখাচ্ছেন, এবং এটার উপরে 15% একবার ট্যাক্স দিবেন, আবার আগামী বছর যখন ওটা মেচিওর হবে তখন ওটার উপরে আবার ট্যাক্স দিবেন। মানে তার মানে আপনি কি করবেন? অথবা আগামী বছর যেটা হবে সেটা উল্টা হয়ে যেতে পারে, যে আগামী বছর যখন মেচিওর হয়েছে এবং মেচিওর হওয়ার পর যখন আপনার ট্যাক্স কেটে রাখছে এবং ওই যেটা কেটে রাখছে সেটা বলছে মিনিমাম ট্যাক্স, মহামরণ। আগামী বছর আপনি যদি 5 বছর ভাগ করে এইভাবে অ্যাক্রুয়াল সিস্টেমে আপনি ইনকাম শো করেন, তো এবং প্রতি বছর যদি প্রথম 4 বছর যদি এইভাবে অ্যাক্রুয়াল সিস্টেমে আপনি ট্যাক্স দিয়ে যান 15% হারে, আপনার জন্য ভয়ানক বিপদ। তার মানে আপনার 5th ইয়ারে গিয়ে আপনার আবার এই পুরো 5 বছরের যে ইন্টারেস্ট এইটার উপরে 10% ট্যাক্স কাটবে, এবং আপনার 5th ইয়ারে দেখা যাবে যে আপনার ইনকামের চেয়ে ট্যাক্স বেশি কাটা আছে, এবং যেটা কাটা আছে ওটা মিনিমাম। তাহলে বলতে পারেন স্যার এখান থেকে সমাধান কি? সমাধান লিখে রাখেন, ক্যাশ বেসিস। কে বলি আছে? রঞ্জন স্যার বলি আছে। স্যার হুম, স্যার সেক্ষেত্রে যেক্ষেত্রে ওই যে স্যার পিএফ এর স্যার আমার ইনকামটা আবার মেম্বার অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউট হয়ে যায়। এখন আমি যদি স্যার 5 বছর পরে যদি এই ইনকামটা আমি চার্জ করি, ইনকাম হিসেবে কাউন্ট করি, তাহলে আমার যে সমস্ত মেম্বাররা এই 5 বছরের মধ্যে তো স্যার মুভ করতে পারে, তারা কিন্তু স্যার পার্সোনালি তাহলে স্যার লুজার হবে স্যার। ওইটা আমি বুঝি, কারণ এখন হয়েছে কি যে এই আইন কানুনের কারণে একভাবে এগুলো তৈরি, হঠাৎ করে বলছে যে প্রভিডেন্ট ফান্ডের উপরে ট্যাক্স হবে। এই যে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ফান্ডের উপরে ট্যাক্স হবে, এটা তো কোনোদিনই ছিল না। কি ছিল? যে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড এগুলো যদি এফডিআরে বিনিয়োগ করা হয়, মানে সঞ্চয়পত্র কেনা হয়, তাহলে ওখান থেকে 10% বা 5% হারে যে ট্যাক্স কাটা হবে ওইটাই চূড়ান্ত পর্যায়ে। গত বছর পর্যন্ত এটাই ছিল, এবং এই প্রভিডেন্ট ফান্ডের আলাদা কোনো 3 নাম্বার নাই, আলাদা কোনো রিটার্ন সাবমিট করার কোনো বাধ্যবাধকতা নাই, এসব ঝামেলাগুলো ছিল না। এখন আপনি যে কোশ্চেন রেজ করছেন, কোশ্চেনটা খুব জেনুইন কোশ্চেন। আমি যদি অ্যাক্রুয়াল বেসিসে না করি, আমি তাহলে মানে এমপ্লয়ির ফান্ডে আমি কিভাবে ট্রান্সফার করব, তাই না? তো এখন এমপ্লয়ির ফান্ডে কিভাবে ট্রান্সফার করব সেটা করতে গেলে আমাকে অ্যাক্রুয়াল করা ছাড়া আমার কোনো গতি নেই। আবার যদি শেষে, এখন এই হয় কি, ম্যাসাকার হয়ে গেছে এগুলো, এবং এইগুলোর অলরেডি কথা বলছি, এবং এগুলো আমি যেটা মনে করি আপনাকে বলি, এই যে ঝামেলাটা সৃষ্টি হয়েছে যে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ডকে 15% হারে ট্যাক্স দিতে হবে, এটা তুলে দেওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ডের টাকা যেখানে বিনিয়োগ হবে, শোনেন, যেখানে বিনিয়োগ হবে সেখান থেকে 10%-এর স্থলে বা 5%-এর স্থলে 15% হারে উৎসে আয়কর কর্তন করতে হবে, এবং উহা চূড়ান্ত করদায় হিসেবে গণ্য হবে, এবং তাদেরকে আলাদাভাবে রিটার্ন দাখিল করিতে, অ্যাকাউন্ট সাবমিট করিতে হইবে। এইটা হইলে সাপও মরে, লাঠিও না ভাঙে। সরকারের কি চাওয়া? সরকার 15% ট্যাক্স চায়, তো 15% উইথহোল্ডিং ট্যাক্স করে দিলেই হয়। এত ঝামেলা কেন? এত অ্যাকাউন্টস করতে হবে, তাই না? সুন্দর হয়, কিন্তু এটা তো করতেছে না। তারপর এটা প্রাইভেট সেক্টরে করছে, পাবলিক সেক্টরে তো করে না। আমি প্রাইভেট যারা জব করে, প্রাইভেট কষ্ট করে জব করে, না, তাদের উপরে আবার এটাও আইএমএফ এর এবারে প্রেসক্রিপশন আছে যে প্রাইভেট সরকারি চাকরিজীবীদের এবারে মানে ধরছে, বলছে যে না, তাদের এরকম মানে এরকম রিডিউস ট্যাক্স রেট এরকম হতে পারে না, তাদের সেম ট্যাক্স রেট হতে হবে, প্রাইভেট পাবলিক মানে সমান হতে হবে। তো এই প্রেসক্রিপশনও আছে। যাই হোক, ইভেন পাবলিকে কিন্তু বেসিক স্যালারি, বোনাস আর এর বাইরে কিন্তু অনেক বেনিফিট পায়, এগুলো তো তা তো পাই। আমার স্যার, আমি যেটা শুনতে পারছি, মানে জানতে পারছি, এবার যে আইনটা করা হয়েছে অনেক সিনিয়রদেরকে মূল্যায়ন, মানে সিনিয়রদের কথা না মানা হয় না ট্যাক্স এনবিআর।
একজনই করছে, তার নাম বললাম না, আর এটা মানে ঠিক করেনি আর কি। মানে এটা আসলে আপনাদের কিন্তু হ্যাঁ, একটা ওগুলা করতে মানে ছিল। হ্যাঁ, এটা মানে সেটা বাইরে এরকম কথাবার্তা প্রচলন আছে যে না আমি এটা যেহেতু আমি যাই মাঝে মধ্যে ওই ইয়াতে আচ্ছা আগারগাঁও অফিসে, এই জন্য জানলাম আর জানতে পারছি। স্যার থ্যাংক ইউ। মেট্রো রেলের উপরে ব্যাট ধরতে আসা হচ্ছে। কিসের উপরে? ও মেট্রো রেলের মেট্রো উপরে। মেট্রো রেলের উপরে। হ্যাঁ, ভ্যাট তো হবেই, কারণ এটা তো একটা সেবা। তো সেবা গ্রহীতাকে ভ্যাট স্যার দিতে হবে। স্যার সেবা ঠিক আছে, কিন্তু স্যার এই যে মেট্রো রেলের যে ভাড়ার রেটটা, এটা ওয়ার্ল্ডের সবচেয়ে হাইস্ট রেট। এটার উপরে যদি তাই আবার ভ্যাট দেয়, কি অবস্থা হবে স্যার? ওইটা হলো সবচেয়ে ইস্যু। আপনি ভ্যাট শোনেন, নেন, এটাই সমস্যা নাই, এটাই আমরা এটাই তো ভ্যাট আমাদের নিচ্ছি। এটাই তো আমাদের চরিত্র, মানে যেখান থেকে আদায় করাটা ভেরি ইজি। হ্যাঁ, ওই সাজেশন দেওয়া তো খুব সোজা, যে স্যার ও হ্যাঁ মেট্রো রে ধরলেই তো হয়, ওইখান থেকে তো আমার এত কোটি টাকা আসে। স্যার, অনেক যখন জায়গায় আছে ইজিলি উঠাতে কষ্ট হবে, কিন্তু আরো বেশি পরিমাণ ভ্যাট কালেক্ট করতে পারবে, ওখানে কিন্তু স্যার হার দেয়। হ্যাঁ হ্যাঁ অনেক আছে কিন্তু স্যার, আছে আছে। এটা সবাই জানে, যেমন পাবলিকও জানে, এনবিআর সবাই হ্যাঁ জানে, অডিটর সবাই জানে, কিন্তু ওখানে কিন্তু কেউ ধারে কাছে যায় না। মাই পাবলিক। ঠিক আছে, আমাদের তাহলে আজকে এগুলা এই- দেওয়া আজকে উচিত। এই পর্যন্তই থাক। আবার আগামী ক্লাসে আমরা ট্যাক্স প্ল্যানিং করাবো, ইচ্ছা আছে, দেখা যাক। সালাম আলাইকুম স্যার। আসসালাম, আদাব স্যার। স্যার আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।